ঘরে বাইরে বিশ্বজুড়ে যারা যোগ দিয়েছেন চোখ আর দৃষ্টি সমস্যা নিয়ে আরটিভির ধারাবাহিক আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আমন্ত্রণ সবাইকে। দর্শক, চোখ নিয়ে নিয়মিত আয়োজনে আজও আমাদের প্রচেষ্টা থাকবে চোখের অতি গুরুত্বপূর্ণ কিছু সমস্যা এবং তার সম্ভাব্য চিকিৎসা নিয়ে আলোচনা করবার। এ পর্যায়ে আজ আমরা কথা বলবো আঘাতজনিত রেটিনার সমস্যায় প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ নিয়ে। আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে থাকছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট ও রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার আল মুইজ ইবনে রকিব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ। জি, আজ আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটিতে যাবার আগে একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যদি একটু জেনে নিতে পারি, সেটি হচ্ছে চোখে কি কি ধরনের আঘাত আসলে পেতে পারে। আসলে আঘাতজনিত যে অসুবিধাগুলো, এটা তো আসলে মানুষের জীবনে কখন কোন আঘাত হবে এটা আমরা বলতে পারি না। হ্যাঁ, তো অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, বাট তারপরেও চোখের যে আঘাতগুলো এটা একটা স্পর্শকাতর বিষয়, যেটা আমরা আসলে খুব স্বাভাবিকভাবে এটার সাথে পরিচিত না। এই বিষয়টার সাথে আমাদের বেশিরভাগ মানুষই আমরা পরিচিত না। যখন অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন আমরা বুঝতে পারি। তো আমি একটু ছবি দিয়ে বললে একটু ভালো হয়। যেমন আমি এখানে কিছু ছবি দিয়েছি, যে এটা একটা ক্রিকেট ব্যাট বল, তো পাশে একটা ব্যাডমিন্টন এবং ফেদার বা র্যাকেটের যে কর্ক, এটা একজন একটা ঘুষি মারছে এরকম একটা ছবি। আর একটা ছবি দিয়েছি যেটা একটা অ্যাক্সিডেন্টের ছবি। হ্যাঁ, আসলে হয় কি, এই যে ছবিগুলো দিয়েছি এটার উদ্দেশ্য হলো এই যে বিষয়গুলো দেখানো, আসলে মানুষের এই অ্যাক্সিডেন্টটা বিভিন্ন কারণের মধ্যে এই অ্যাক্সিডেন্টগুলো চোখে খুব কমনলি হয়ে থাকে। তো মানুষ খেলা করছে, মানুষ আঘাত পাচ্ছে, সেটা ক্রিকেট ব্যাট বলের যে কোনো একটা অ্যাক্সিডেন্টাল আঘাত লেগে যাচ্ছে। একইভাবে যারা র্যাকেট খেলছে, অনেক সময় কর্কটা ছুটে এসে বা ব্যাটটা আঘাত করে মানুষের চোখে লাগছে। একইভাবে কোনো একটা কথা কাটাকাটি, মারামারি বা একটা ইনসিডেন্সের মাধ্যমে হয়তো চোখে একটা ঘুষি বা একটা জোরে একটা আঘাত লাগলো। হ্যাঁ, আবার এই যে একটা ছবি দিয়েছি রোড অ্যাক্সিডেন্ট, তো রোড অ্যাক্সিডেন্টে যে শুধুমাত্র মানুষের হাত পায়ে সমস্যা এটা তো না, চোখ তো আমাদের একটা শরীরের অংশ, এখানেও হতে পারে। তো এই যে আঘাতগুলো ছবি দিলাম এটা বোঝানোর জন্য যে আমাদের দৈনন্দিন জীবনে এই ধরনের আঘাতগুলো খুব কমনলি হয়, যেটা আমরা আসলে কখনো এই ব্যাপারে সচেতন কম হয়ে থাকি, কিন্তু ঘটে যাওয়ার পরে আমরা তখন খুবই একটা বড় বিপদের সম্মুখীন হয়ে থাকি। তো চোখে এই যে আঘাতের কথা, এটা আমরা বলি এক্সটার্নাল বিভিন্ন ট্রমা। তো এই ট্রমাগুলোর কারণেই চোখে বিভিন্ন ধরনের অসুবিধা তৈরি হতে পারে, যেগুলোর ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। নিশ্চয়ই। এই যে আঘাতজনিত সমস্যা, সেটির কারণে আসলে চোখের রেটিনায় কি ধরনের সমস্যা দেখা দেয়? আসলে আঘাতজনিত যে অসুবিধাটা, এটা আসলে আমাদের চোখের বাহিরে যেমন অসুবিধা করতে পারে, আমরা যেমন বিভিন্ন অ্যাক্সিডেন্টে দেখে থাকি যে মুখমণ্ডলে ছিলে গেছে, কেটে গেছে। হ্যাঁ, তো চোখের এটা সামনের অংশে যদি কিছু হয় সেটা আমরা কমনলি দেখতে পাই, কিন্তু এই অসুবিধাগুলো যখন চোখের ভিতরে হয় আঘাতজনিত কারণে, এটা কিন্তু স্বাভাবিকভাবে আমরা প্রথমেই দেখতে পারি না। আমরা সরাসরি দেখতে পারি না, আমরা বুঝতে পারি না। যার ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হলো উনি একমাত্র এটা বুঝতে পারেন যে আমি কতটা কষ্টের মধ্যে আছি, কতটা আমি কম দেখছি। তো এই ক্ষেত্রে এই অসুবিধাগুলো বিভিন্নটা আছে। আমি একটু ছবি দিলে আর একটু বলতে সুবিধা হবে। যেমন এখানে একটা ছবি দিয়েছি যে একটা সুন্দর একটা ক্রিস্টালের লেন্স বলে আমরা, যেটা রেটিনার মধ্যে বসে আছে। তো আরেকটা দেখছি যে এটা আসলে একটু শেষ করি, যে চোখে আঘাতের কারণে অনেক সময় আমাদের চোখে তো বিভিন্ন অংশ, তো এই অংশগুলো যেমন সামনে চোখের মণি আছে, এর পিছনে লেন্স আছে, তার পিছনে আমাদের ভিট্রিয়াস যে ক্যাভিটি বা ভিট্রিয়াস নামে পদার্থ আছে, এর সাথে হচ্ছে রেটিনা আছে। হ্যাঁ, তো পর্যায়ক্রমে বাহির থেকে ভিতরে যে অংশগুলো আছে এগুলো সব তো আর দেখা যায় না, বোঝা যায় না, আমরা শুধু বাইরের অংশটা দেখতে পাই। তো আঘাতের কারণে যখন আমাদের লেন্সটা সরে যায়, অনেক ক্ষেত্রে এটা ভিতরে পড়ে যেতে পারে, তখন আমরা এটাকে বলি ড্রপড লেন্স বা ড্রপড নিউক্লিয়াস। আর এটা আর একটা ছবি দিয়েছি যেটা আমি দেখিয়েছি সাবলাক্সেটেড লেন্স লেখা আছে, মানে আঘাতের কারণে চোখের লেন্সটা হয়তো একটু সরে গেছে, মানে স্বাভাবিক যে পজিশনে এটা আমরা বলি যে একদম অ্যাক্সিয়াল বা একদম জাস্ট মাঝখান বরাবর থাকার কথা, সেটা না থেকে একটা পাশ থেকে একটু সরে গেল, নিচু হয়ে গেল। তো যার কারণে আমরা এটাকে বলে থাকি সাবলাক্সেটেড বা একটু সরে যাওয়ার মতো অংশ বা নিচের দিকে নেমে যাওয়ার মতো অংশ। আর একটা ছবি দিয়েছি ভিট্রিয়াস হিমোরেজ। তো এটা আসলে আঘাতের কারণে অনেক সময় দেখা যায় যে এমনভাবে কিছু রক্তক্ষরণ হয় যেটা চোখের ভিতরে ভিট্রিয়াস পদার্থের মধ্যে মিশে যেতে পারে এবং দৃষ্টিশক্তি কমিয়ে দেয়। আরও কিছু ছবি আছে, যেমন এটা একটা আমি দেখিয়েছি, এটা একটা সিটি স্ক্যান আর এমআরআই লাইক এরকম একটা ছবি, যেটাতে আমরা দেখেছি এখানে অপটিক নার্ভ কম্প্রেশন। তো চোখে যে বিভিন্ন অংশগুলো, তো লাস্টে রিটিনার অংশের সাথেই মূলত আমাদের ব্রেনের যে অপটিক নার্ভ নামে যে নার্ভটা আমাদের দেখতে সাহায্য করে সেই অংশটা জড়িত।
তো আঘাতের কারণে অনেক সময় এই জায়গাটাতে কম্প্রেসড হয় বা চাপ পড়ে যায়। এরকম কিছু দুর্ঘটনা ঘটলে তখন দেখার যে দৃষ্টিশক্তি এটা কমে যেতে পারে। আর একটা ছবি দিয়েছি, যেমন এটা করয়েডাল টিয়ার, হ্যাঁ, করয়েডাল টিয়ারের পাশে আমরা আরো কিছু ছবি দিয়েছি। এটা হচ্ছে রেটিনাটা ছিঁড়ে যাচ্ছে, আমরা লিখেছি রেটিনাল টিয়ার, মানে আঘাতের কারণে এখানে কিছু ছিদ্র তৈরি হলো। আর যেটা আগেটা দেখালাম করয়েডাল টিয়ার, ওটাতে অ্যাকচুয়ালি একটা রেটিনার পিছনের জায়গাটাতে কিছুটা ছিঁড়ে যায় বা কিছুটা স্কার তৈরি হয়। এখানে একটা ছবি আছে ম্যাকুলার স্কার। তো চোখের এই রেটিনারই এত কিছু অংশ আছে যেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অসুবিধা হতে পারে। তো যার কারণে চোখের ম্যাকুলা বলেন, চোখের অপটিক নার্ভ বলেন, ইভেন চোখের রেটিনার পিছনে করায়েড বলেন, প্রতিটা জায়গায় আমাদের দৃষ্টিশক্তির স্বাভাবিক রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই আঘাতজনিত কারণে এই জায়গাগুলোতে যখন অসুবিধা হয়, স্বাভাবিকভাবে একজন মানুষ নিজেরটা তো দেখতে পারেনি না, বা অন্যজনও কিন্তু তার চোখে দেখে এটা বলতে পারে না যে আসলে কম দেখছে কেন। তো যার কারণে এই বিভিন্ন ধরনের অসুবিধাগুলোর কারণে আঘাতজনিত এই অ্যাক্সিডেন্ট বা আঘাতজনিত যে বিষয়টা, এখান থেকে মানুষ দৃষ্টিশক্তি অনেক সময় কমে গেলে খুব বড় ধরনের একটা শঙ্কার মধ্যে পড়ে যান। নিশ্চয়ই। আমরা অনেকগুলো বিষয় শুনছিলাম আপনার কাছ থেকে। রেটিনার সাথে আঘাতজনিত অসুবিধা যেগুলো রয়েছে সেগুলোর আসলে কি সম্পর্ক? আসলে চোখের রেটিনার বিষয়টা হলো, আমি একটু আগে বলছিলাম যে চোখের বিভিন্ন অংশ আছে, একদম বাহির থেকে ভিতর পর্যন্ত। তো সামনে যেমন চোখের কালো মণি আছে, এর পিছনে বলেছিলাম লেন্স, এর পিছনে ভিট্রিয়াস, এর পিছনে আমরা বলেছিলাম রেটিনা। তো পর্যায়ক্রমে জায়গাগুলো যখন আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, প্রত্যেকটা জায়গারই দেখার সাথে কোনো না কোনো সম্পর্ক আছে এবং দেখার মাধ্যম হিসেবে কাজ করে। তো আসলে রেটিনার সাথে আঘাতের সম্পর্ক এই কারণে, যখন আঘাতটা লাগে তখন দেখা যায় এই অ্যাক্সিডেন্টগুলো ঘটলে সেখানে এমন কিছু পরিবর্তন হয় যেটা কোনো কোনো ক্ষেত্রে একজন রোগীর পার্মানেন্ট ড্যামেজ করতে পারে তার চোখের দৃষ্টির। আবার কোনো কোনো রোগীর ক্ষেত্রে এমন কন্ডিশনে যেতে হয় যে সেটা সরাসরি আমরা অপারেশনে চলে যাই। হ্যাঁ, আরও কিছু পরিবর্তন এমন পর্যায়ে যায় যে যখন দেখা যায় যে যখন একজন রোগী এই ধরনের পরিবর্তন হলো, উনি চিকিৎসা করলেন না বা দেরি করলেন, তখন এমন কিছু কমপ্লিকেশন হয়, তখন দেখা যায় চোখটা তখন আর স্বাভাবিক দৃষ্টি বা উন্নতি হওয়ার মতো কন্ডিশন থাকে না। তো সেক্ষেত্রে দেখা যায় একজন মানুষের দৃষ্টিশক্তি যদি কম্প্রোমাইজড হয়ে যায় বা বেশ কমে যায়, এটা একজন মানুষের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা বিষয়। তো সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট তো আরও একটা দুর্ভাগ্যজনক বিষয়। তো যার কারণে এই বিষয়গুলো হলে, রেটিনাতে যখন কোনো চেঞ্জ হয়, সেই চেঞ্জটা হলে খুব দ্রুত একজন রেটিনা বিশেষজ্ঞ বা একজন চক্ষু বিশেষজ্ঞ, ওনার একটু ভালো পরামর্শ নেওয়া খুব জরুরি, যাতে করে যতদূর দৃষ্টি সেভ করা যায়, যাতে করে এটাকে আমরা সেভ করতে পারি বা মানে আমরা যাতে ম্যানেজ করতে পারি। আরেকটা জিনিস হলো যে রেটিনাটাই হলো মেইন জায়গা যেটা আসলে চোখের এই যে ইমেজ তৈরি করে, মানে আমরা যা দেখতে পাচ্ছি। সুতরাং যখন এই অসুবিধাগুলো হবে তখন তো রেটিনাটা স্বাভাবিক কন্ডিশনে থাকতে পারছে না। তো এই অসুবিধা হওয়ার কারণে এই যে অবস্থার পরিবর্তন, তখন স্বাভাবিক ছবিটা তৈরি হয় না। সো একটা মানুষ তখন স্বাভাবিক দৃষ্টি কিভাবে দেখবেন? তো তার জন্য স্বাভাবিক দৃষ্টিটা হ্যাম্পেয়ার হতে পারে। তো যার কারণে আঘাতের সাথে রেটিনার সম্পর্কটা এই কারণেই, যেটা এমন একটা জায়গার আঘাত যেটা মানুষ দেখতে পায় না, বুঝতে পারে না, কিন্তু দেখার দৃষ্টিশক্তি কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে এটা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে অনেক মানুষ ভালো থাকতে পারেন এবং নিজেদের মধ্যে একটু সতর্কতা থাকলে সেফ থাকতে পারেন। জি, ধন্যবাদ আপনাকে। আঘাতজনিত অসুবিধার কারণে পরবর্তীতে আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে? আসলে আঘাতজনিত একজন পেশেন্ট যখন আমাদের কাছে আসেন, তো আঘাতটা কিভাবে লেগেছে আমরা তার কাছে আমরা শুনতে চাই যে কিভাবে আঘাত লেগেছে, কতদিন আগে লেগেছে। একই সাথে এই আঘাতজনিত কারণে উনার বর্তমান অসুবিধা কি কি হচ্ছে, শুধু দেখার দৃষ্টি কমে যাওয়া না, তার চোখে ব্যথা, জ্বালা, যন্ত্রণা, লাল হয়ে যাওয়া, এই কন্ডিশনগুলো হচ্ছে কিনা। একই সাথে আমরা ওনার এই ইতিহাসগুলোর সাথে আমরা তার শারীরিক অন্যান্য যে অসুবিধাগুলো কিছু আছে কিনা, এগুলোর আমরা কিছু ইতিহাস নেই, যে আবার তার কোনো ডায়াবেটিস, প্রেশার, কারণ কোনো কোনো চিকিৎসার ব্যাপার আছে, যখন অপারেশনে যায় তার আগে আমাদের কোমরবিডিটি দেখে নিতে হয়। হ্যাঁ, এটা এজড পেশেন্টরা হলে, যাদের একটু এজড পেশেন্ট বা একটু বয়স বেশি বা যাদের কোমরবিডিটি আছে। আর ইয়ং পেশেন্টদের ক্ষেত্রে যদি এগুলো নাও থাকে, তবু আমরা প্রয়োজনে কিছু রুটিন পরীক্ষা নিরীক্ষা করে আমরা তাদের ক্ষেত্রে চিকিৎসাতে এগিয়ে যেতে পারি। তো এখন এই ধরনের যে অসুবিধাগুলো যখন আসে, আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করি রোগীদের ক্ষেত্রে। আমি একটু দেখাতে চাচ্ছি। যেমন এখানে একটা ছবি আছে, এটা একটা ছবি দিয়েছি বি স্ক্যান অফ আরডি, বা এটা একটা আল্ট্রাসোনো, যেটা আমরা লিখে দিয়েছি রেটিনাল ডিটাচমেন্ট, আরডি মানে। তো আঘাতের কারণে চোখের রেটিনাটা ছিঁড়ে গেছে। তো এটা একটা পরীক্ষা যেটা আমরা বলি চোখের আল্ট্রাসোনোর মতো একটা পরীক্ষা, যেটা আমরা আমাদের চক্ষু বিজ্ঞানের ভাষায় আমরা বলি ব্রাইটনেস স্ক্যান। পরবর্তীতে একটা ছবি আছে এই রেটিনাল ডিটাচমেন্টেরই, আমরা এটাকে বলি কালার ফান্ডাস ফটোগ্রাফি, বা আমরা সংক্ষেপে বলি সিএফপি। তো এগুলো অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন এবং রোগীকে দেখানো, রোগীকে জানানো, আমাদের নিজেদের যে অপারেশন বা আমাদের ট্রিটমেন্ট প্ল্যান, এই ব্যাপারে আমাদেরকে খুব হেল্প করে। আরেকটা এটা দেখিয়েছি যে রেটিনাল ডিটাচমেন্টের ক্ষেত্রে ওসিটিতে, তো ওসিটিতে আমরা দেখি যে তার রেটিনার মধ্যে একটা
সেন্টার জায়গা আছে প্রত্যেক মানুষেরই, যেটা আমরা বলি ম্যাকুলা, যেটা আলোটা গ্রহণ করে। তো এই ম্যাকুলাটা যদি খারাপ হয়ে যায় তখন সেখানে ভালো ফলাফল আশা রাখাটা খুব কঠিন হয়ে যায়। তো এই জিনিসগুলো ডকুমেন্টেশন করা, রোগীকে জানানো, ইভেন আমরা এই ব্যাপারে অ্যাওয়ারনেস, যে আমাদের কি ধরনের অপারেশনের বা কি ধরনের চিকিৎসা পদ্ধতির ব্যাপারে সচেতন হতে হবে আমাদেরকেও, এবং রোগীকে জানাতে হবে। মানে আমাদের প্রত্যেকের দিক থেকে জিনিসটাকে ক্লিয়ার করে, কনসার্নটা ক্লিয়ার করে নিয়ে, যাতে চিকিৎসার মাত্রার যেন কোনো রকম কমতি না হয়, সেদিক দিয়ে আমরা এই ডকুমেন্টেশন করে আমরা রোগীদেরকে জানাতে পারি, আমরাও সতর্ক হতে পারি। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। আঘাতজনিত অসুবিধার চিকিৎসা সঠিক সময়ে না করালে কি সমস্যা হতে পারে সে বিষয়টিও জানবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আঘাতজনিত রেটিনার সমস্যায় প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ নিয়ে কথা হচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের আজকের এই আয়োজনে। সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট ও রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার আল মুইজ ইবনে রকিব। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি, সঙ্গেই থাকবেন। সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত আজকের সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। আঘাতজনিত রেটিনার সমস্যায় প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট ও রেটিনা বিশেষজ্ঞ ডাক্তার আল মুইজ ইবনে রকিব। ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে আমরা আপনার কাছ থেকে শুনছিলাম আসলে যে চিকিৎসা পদ্ধতি নিয়ে আপনি বলছিলেন, সেই বিষয়গুলো সম্পর্কে একটু আপনার কাছ থেকে বিস্তারিত জানবো আমরা। অবশ্যই। আমরা যেটা শুনছিলাম বা আমি আগেই আলোচনা করছিলাম যে আমরা লেজারের মাধ্যমে কিছু জায়গা আগে থেকে সেভ করার সুযোগ আছে, আবার কিছু কন্ডিশন আছে যে এই যে আমরা ছবির মাধ্যমে দেখালাম যে লেন্সটা পুরোপুরি ভিতরে চলে যায়নি আঘাতের কারণে, চোখের লেন্সটা এক সাইডে সরে গিয়েছে, তো আমরা এটাকে বলি সাবলাক্সেটেড লেন্স। তো এই ধরনের রোগীদের ক্ষেত্রে প্রয়োজনে আমরা রেটিনাটা আগে লেজার করে নিয়ে আমরা পরবর্তীতে লেন্সটাকে আমরা এক্সট্রাকশন করে ফেলি, আমরা অপারেশনের মাধ্যমে বের করে আমরা আরেকটা সেকেন্ডারি আমরা বলে যে পোস্টেরিয়র চেম্বার ইন্ট্রাঅকুলার লেন্স বা সেকেন্ডারি একটা লেন্স আমরা ব্যবহার করি, বা আমরা এসএফআইএল করতে পারি প্রয়োজন বোধে। তো সেক্ষেত্রে দেখা যায় যে নিজের যে প্রাকৃতিক লেন্সটা রোগীর ছিল এইটা না থাকলেও পরবর্তীতে কৃত্রিম লেন্সেরও সংযোজনের সুযোগ আছে এবং রোগীরা ভালো দেখছেন। এবং একই সাথে এই ধরনের অপারেশনগুলোতে প্রয়োজনে আমরা যদি মনে হয় যে আমরা আরও কিছু বিশেষ পদ্ধতিও আছে, যে আমরা প্রয়োজনে পার্স প্লানা ভিট্রেক্টমি করি কিছু পর্যায়ে, যেমন লেন্স যদি একদম ভিতরে পড়ে যায় তখন আমরা দেখা যায় ভিট্রেক্টমি করি, একই সাথে আমরা দেখা যায় যে ওখান থেকে যে লেন্সটা পড়ে গেছে সেই লেন্সটাকে আমরা পার্স প্লানা লেন্সেক্টমি করি, পিপিএল করি। তো এগুলোর মাধ্যমে ভিতরে লেন্সটা সরিয়ে ফেলা, ভিট্রেক্টমি করে ভিতরে ক্লিয়ার করে নিয়ে উপর থেকে আমরা তখন প্রয়োজনে আমরা যে আর্টিফিশিয়াল যে আরও যে সেকেন্ডারি লেন্সের কথা বলছিলাম সেটা এসএফআইএল হতে পারে, বা সেকেন্ডারি যে লেন্সগুলো আমরা ব্যবহার করে এটা দিয়ে থাকি, এটা দেওয়ার সুযোগ আছে। যার কারণে রোগীর কিন্তু রেটিনা যদি কোনো কমপ্লিকেশন না হয় সেক্ষেত্রে এই বিশেষ পদ্ধতিগুলোর মাধ্যমে তার দেখার দৃষ্টিশক্তি যথেষ্টই ভালো রাখার মতো, এবং সে যাতে আর কোনো কমপ্লিকেশন না হয় এইভাবে আমরা কিন্তু তাকে পরামর্শ দিয়ে হেল্প করতে পারি যে উনি দৃষ্টিশক্তি যাতে আরো কমে যে বিপদে না পড়েন। আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। যেমন এখানে একটা ছবি দিয়েছি, এটা পার্স প্লানা ভিট্রেক্টমি আমরা লিখে দিয়েছি। তো এই যে এই ভিট্রেক্টমি যখন করি, যখন লেন্সটা ভিতরে পড়ে যায় তখন সেটা আমরা লেন্সটা বের করি, পিপিএল বলি আমরা, পার্স প্লানা লেন্সেক্টমি। বা এটা করে নেওয়ার পরে যখন দেখি যে না ভিট্রেক্টমি করে আমরা লেন্স দেওয়ার সুযোগ আছে, তখন কিন্তু আমরা ওইভাবে যে বলছিলাম যেটা যে আর্টিফিশিয়াল লেন্স দেওয়ার যে সেকেন্ডারি লেন্স হিসেবে আমরা এসএফআইএল দিতে পারি। এরকম পদ্ধতি আছে যেটার মাধ্যমে পেশেন্ট কিন্তু চোখে আরেকটা আর্টিফিশিয়াল লেন্সের মাধ্যমে দেখার সুযোগ পেতে পারেন। তো এই পদ্ধতিগুলো সবই আমাদের দেশে এখন অ্যাভেলেবেল, আমরা এগুলো অহরহ রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আমরা রেডি। এখন শুধু রোগীরা যাতে দেরি না করেন, রোগীরা যাতে সচেতন হন, এটাই হলো জরুরি। আপনার যে কথাটি বলছিলেন সেই বিষয়টি নিয়ে আসলে কথা বলবো, সেটি হচ্ছে এই যে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আঘাতজনিত অসুবিধার পরে আসলে অনেকেই দেখা যায় যে সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না। যারা আসলে সঠিক সময়ে শরণাপন্ন হচ্ছেন না তাদের ক্ষেত্রে পরবর্তী জীবনে কি কি সমস্যা হতে পারে? আসলে আঘাতজনিত কারণে বাইরে থেকে তো অনেক কিছু দেখা যায়, অনেকে চোখ কালো দেখি, লাল হয়ে যায়, ফুলে গেছে, হ্যাঁ। আর ভিতরের এই জিনিসগুলো মানুষ তো দেখতে পারে না, বা যার হচ্ছে একমাত্র সেই এই জিনিসটা ফিল করে, বুঝতে পারে, হ্যাঁ। আশেপাশের মানুষ তো সবকিছু জানেন না, এটা বোঝার সুযোগ নাই। সেক্ষেত্রে এই ধরনের অসুবিধাগুলোর ক্ষেত্রে যদি বেশি দেরি করে ফেলেন তখন দেখা যায় যে লেন্স বা এই যে স্ট্রাকচারগুলা যেগুলা দেখা যায় যে আর্লিয়ার কিছু ট্রিটমেন্টের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে যতটুকু সম্ভব রোগীর কমপ্লিকেশন যাতে না হয় এরকম কিছু জটিলতা ম্যানেজ করার সুযোগ আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে
ঠিকমতো যদি এই যে চিকিৎসাগুলো যদি না করা হয়, দেরি করা হয়, অনেক ক্ষেত্রে চোখের প্রেশার বেড়ে যায়, আমরা বলি সেকেন্ডারি গ্লুকোমা। এবং এই গ্লুকোমার কারণে আস্তে আস্তে চোখের নার্ভটা ড্যামেজ হতে পারে, অপটিক নার্ভ। তো এই অপটিক নার্ভটা এটা আমাদের দেখার জন্য সবচেয়ে প্রধান যে নার্ভটা, যেটা সরাসরি ব্রেন থেকে আমাদের রেটিনার সাথে জড়িত। তো সেক্ষেত্রে এটাই ড্যামেজ হলে তখন রেটিনা ভালো থাকলেও মানুষ দেখতে পারে না। আর একটা ব্যাপার হচ্ছে যে আঘাতজনিত কারণে যখন আরডি হচ্ছে বা রেটিনাল ডিটাচমেন্ট হচ্ছে, তো এটাকেও যদি আপনি সময় মতন অপারেশন না করেন, এক পর্যায়ে দেখা যায় যে তখন আর অপারেশন না করা গেলে আমরাই বলি যে এটা অপারেশন করার কন্ডিশনে নাই, কারণ এটা নির্দিষ্ট কিছু চেঞ্জ আছে যেটা দেখলে আমরা বুঝি যে এটার আউটকাম কত দূর আসতে পারে। কারণ এই অপারেশনগুলো মানুষ যে কোনো অপারেশনই করবে, কিন্তু দেখেন সবাই চাইবে আমরা ভালো থাকি, আমরাও এটাই চাই চিকিৎসক হিসেবে যে মানুষ ভালো থাকুক, কিন্তু আপনাকেও সচেষ্ট হতে হবে যে আমি সময় মতন একজন চিকিৎসকের শরণাপন্ন হই। তো সেক্ষেত্রে এই জটিলতাগুলো যত দ্রুত সম্ভব চিকিৎসা করলে ভালো ফলাফলের সুযোগ আছে। আর যদি দেরি করেন সেক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হলে তখন দৃষ্টিশক্তি কমে যেয়ে সেটার একটা ভোগান্তি সুযোগ থাকে। আমি যদি একটু আপনার কাছ থেকে জেনে নিতে পারি, সেটি হচ্ছে ঢাকা আই কেয়ার হসপিটাল, সেখানে আসলে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে কিনা আঘাতজনিত অসুবিধার চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে? আসলে ঢাকা আই কেয়ার হসপিটালে আমাদের চক্ষু বিজ্ঞানে এখন যে আধুনিক চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি সারা বিশ্বেই, এবং আধুনিক চিকিৎসা বলতে আমি যদি বলি যে সাব স্পেশালিটি হিসেবে বা বিভিন্ন চোখের যে ভাগ অনুসারে যে এত ধরনের সেবা দেওয়ার সুযোগ, এই সব কিছু সারা বিশ্বে যে আধুনিক পদ্ধতিতে দেওয়ার সুযোগ বা মেশিনারিজের মাধ্যমে দেওয়ার সুযোগ, ইকুইপমেন্টসের মাধ্যমে দেওয়ার সুযোগ, এটা আমাদের ঢাকায় কেয়ারেও অ্যাভেলেবেল আছে। ইভেন আমি একটু ছবি দেখাতে পারি যে এই যে আমাদের কালার ফান্ডাস ফটোগ্রাফ মেশিন, যেটা রেটিনার অবস্থা কেমন আছে এটা আমরা দেখি, এটা সারা বিশ্বে যেটা আন্তর্জাতিকভাবে সবাই ব্যবহার করতে পারছে, আমাদেরও এটা অ্যাভেলেবেল আছে। এটা আমরা বলছি যে অকুলার কোহারেন্স, মানে ফর ওসিটি বলতে অকুলার কোহারেন্স টমোগ্রাফি। তো এই মেশিনটাও আধুনিক পদ্ধতির ভাবে এই মেশিনগুলোর মাধ্যমে আমরা দেখে থাকি ভিতরে তার রেটিনার ম্যাকুলার কন্ডিশনটা কি আছে বা রেটিনার লেয়ারগুলো কেমন আছে। এটা বি স্ক্যান মেশিন, যেটা আল্ট্রাসাউন্ড করে দেখি। আরেকটা আছে যেটা এফএফএ মেশিন। এই জিনিসটা প্রত্যেকটাই হচ্ছে যে আপনার এই চোখের আঘাতজনিত কারণে রেটিনার যদি কোনো ধরনের অসুবিধা হয়, সেক্ষেত্রে একজন মানুষের ক্ষেত্রে কী ধরনের সতর্কতা আমরা নিয়ে আমরা এগোতে পারি, সেই ব্যাপারে আমরা কনসার্ন হওয়া, রুগীকে কনসার্ন করা, যাতে একটা ভালো আমাদের আশা থাকে এবং রুগীর দৃষ্টি যেন আমরা সেভ করতে পারি। আরও ছবি আছে, একটু দেখিয়ে দিই। যেমন এই যে লেজারের কথা বলছিলাম, যে যদি এমন কন্ডিশন হয় যে না এই মুহূর্তে রেটিনা পুরাটা আর উঠে আসেনি, সেক্ষেত্রে অপারেশন দরকার নেই, বা পার্শিয়াল রেটিনাল ডিটাচমেন্ট আছে, যতটুকু এমন একটা এরিয়াতে আছে যে এরিয়াতে লেজার করে দিলে এটা আর অগ্রসর হবে না, তখন আমরা এই ধরনের লেজার মেশিনের মাধ্যমে, আধুনিক লেজার মেশিনের মাধ্যমে আমরা সেভ করতে পারি। আরেকটা ছবি আছে, যেমন এখানে আমাদের এই যে কনস্টেলেশন ভিশন সিস্টেম, এটা আমরা ভিট্রিও সার্জারির জন্য ইউজ করে থাকি এবং এটা আন্তর্জাতিক মানে সেটা সারা বিশ্বে এটা ব্যবহার করছে, আমাদেরও এটা অ্যাভেলেবেল আছে। একই সাথে এটাই যে আমরা যেটা বলি লুমেনাস 700 কার্ল জেইস বা জার্মানির তৈরি মাইক্রোস্কোপ, এটা অত্যন্ত আধুনিক মাইক্রোস্কোপ। তো সব মিলে আমাদের সব কিছু, আমাদের ঢাকায় কেয়ারে যা কিছু আমরা যে রোগীদেরকে বিশেষ যে চিকিৎসা পদ্ধতির কথা বললাম, এই সব ধরনের পদ্ধতিতে আধুনিক চিকিৎসা দিয়ে মানুষকে দৃষ্টি রক্ষার জন্যে রেটিনার এই আঘাতজনিত যে জটিলতা যতটুকু ম্যানেজ করা সম্ভব সেটুকু পর্যন্ত ম্যানেজ করার সুযোগ আমাদের হাসপাতালে এখনো আছে, আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে আসলে এই যে আঘাতজনিত অসুবিধা, সেগুলো থেকে পরিবারের সদস্যদের পরিত্রাণের জন্য কি কি পদ্ধতির অবলম্বন করা যেতে পারে, এবং সাথে আরেকটি বিষয় আমি জানবো, সেটি হচ্ছে সচেতনতার জায়গা যেটির কথা আপনি বলছিলেন, সেগুলো আসলে কি কি? আসলে আঘাত তো আমি প্রথমেই বলেছিলাম বিভিন্নভাবে হতে পারে। তো আসলে একটা কথা এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই, দেখুন আমাদের দেশে আমরা যারা চশমা ব্যবহার করি, দূরের দৃষ্টি কম দেখি, আমরা বলি মায়োপিক পেশেন্ট। তো মায়োপিয়ার মধ্যেও ভাগ আছে, আমরা বলি হাই মায়োপিয়া, প্যাথোলজিক্যাল মায়োপিয়া, মানে যাদের পাওয়ারটা -6 ডায়োপ্টার অথবা -12 ডায়োপ্টারের বেশি। তো সেক্ষেত্রে দেখা যায় যে চোখের গঠনের অনুপাতে, এটা কোনো রোগ না, এটা মূলত গঠনের অনুপাতে, এটা ফ্যামিলিয়াল কারণেই হয়। তো এই গঠনের অনুপাতটা অন্যদের থেকে ভিন্ন, যার কারণে চোখের পাওয়ারটা বেশি লাগে, একই সাথে চক্ষিগুলোকে সাইজটা বড় হয়, যার কারণে রেটিনাটাতে সেইভাবে একটু কভার করতে অনেক সময় দুর্বলতা হতে পারে, কোথাও ছেঁড়া, কোথাও ফাটা বা একটু দুর্বলতা হতে পারে। তো এই পেশেন্টগুলোর কথা আমি কেন আগে বলছি, কারণ এই পেশেন্টদের আঘাতের কারণে খুব সহজে রেটিনা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাদের ক্ষেত্রে বলবো যে এমন কাজ করবেন না যেটাতে চোখে কোনো বড় ধরনের আঘাত লাগতে পারে। এটা গেল যে এই ধরনের বিশেষ রোগীদের জন্য। আর এছাড়া যদি সব ধরনের মানুষের জন্য বলি, দেখেন দৈনন্দিন জীবনে অ্যাক্সিডেন্ট আমরা আসলে কোনটা হবে কোনটা হবে না এটা আমরা কিন্তু কেউ বলার সুযোগ নাই, আমরা কেউ জানি না, বলতে পারি না। কিন্তু অ্যাক্সিডেন্ট হলেও অ্যাক্সিডেন্টের যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে বা যে ড্যামেজগুলো হচ্ছে, এইটাকে কিন্তু রিকভার যতদূর সম্ভব, এটা যদি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একজন প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নেন, বিশেষ করে চোখের এই অসুবিধাগুলোর জন্যে, তাহলে কিন্তু চোখের দৃষ্টিটা খুব সহজে খারাপ দিকে যাবে না।
এখন আমাদের দেশে এই আধুনিক চিকিৎসাগুলো আমরা যে দিতে পারছি, বাইরের দেশের মানুষও এই সুযোগ সুবিধাগুলো দিতে পারছে, তাহলে আপনি কেন বঞ্চিত হবেন, তাই না? তো সেক্ষেত্রে রোগীদের জন্য পরামর্শ থাকবে যে আপনারা আঘাতের ব্যাপারে তো সচেতন হবেনই, সাথে কোনো দুর্ঘটনা ঘটলেও একজন চক্ষু চিকিৎসক বা চক্ষু বিশেষজ্ঞ বা একজন রেটিনা বিশেষজ্ঞ ওনাদের একটু পরামর্শ নিতে দেরি করবেন না। আমরা অনেক ক্ষেত্রেই জানি যে চোখের অপারেশনে অনেকে রাজি হন না, সেক্ষেত্রে আসলে কাউন্সিলিংটি আপনারা কিভাবে করে থাকেন? আসলে চোখে তো বিভিন্ন ধরনের অপারেশন আছে, তো আঘাতজনিত কারণে হোক বা অন্যান্য যে কোনো কারণেই হোক, এটা রোগীর যখন প্রয়োজন হবে যে অসুবিধার কারণে অপারেশনটা করতে হচ্ছে, যেটা ছানির জন্য হোক বা সেটা ডায়াবেটিস প্রেশার জনিত এই রেটিনার জটিলতা হোক, অথবা চোখের প্রেশার জনিত গ্লুকোমা বা অন্যান্য অনেক কারণ আছে। হ্যাঁ, তো এই কারণগুলো অনুসারে একজন রোগীর দৃষ্টিশক্তি, তার বয়স, তার অসুবিধাটা কতদিন, এই জিনিসগুলো আমরা যেমন শুনি, দেখি, জানি এবং তাকে কনসার্ন করি যে আপনার কন্ডিশনটা এরকম, তো সেটার প্রয়োজনে আমরা পরীক্ষা নিরীক্ষা করি। সেটা তার প্রয়োজনীয় যদি তার রক্তের হয়, সেটা যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে রক্তের টেস্ট, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে চোখের টেস্ট, এবং এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে আমরা নিজে জানা রোগীকে জানানো। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ। দর্শক, আঘাত সে যেমনই হোক না কেন, ব্যাঘাত ঘটাতে তার কোনো জুরি নেই। চোখের ক্ষেত্রে সেটি আরও অনেক বেশি ভয়াবহ। এক্ষেত্রে চোখের যে কোনো অংশের আঘাতকেই আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে এবং যতটা দ্রুত সম্ভব তার চিকিৎসা নিতে হবে। তবে আমরা পাব সুস্থ সবল দৃষ্টিশক্তি এবং উজ্জ্বল দৃষ্টিভঙ্গি নিয়ে পথ চলার অনুপ্রেরণা। সবার জন্য সুস্থ সবল স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা।